কোনো কোম্পানি কি এমন হতে পারে যার পণ্যের ব্যবহার বিশ্বে প্রতিদিন প্রায় অর্ধেক মানুষ করে? ধরুন আপনি সকালে ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেন, স্নান করার সময় লাইফ বয় বা লাক্স ব্যবহার করেন, চুলে সানসিল্ক বা ক্লিনিক প্লাস লাগান, বা কাপড় ধোয়ার জন্য সার্ফ, উইল বা রিন ব্যবহার করেন, স্নান শেষে পন্ডস বা গ্লু অ্যান্ড লাভলি মাখেন। এই সমস্ত পণ্য একটি কোম্পানিরই, যার নাম হলো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। শুধু আপনিই নয়, আপনার মতো 3.5 বিলিয়ন মানুষ প্রতিদিন ইউনিলিভারের কোনো না কোনো পণ্যের ব্যবহার করে, কারণ এই কোম্পানি আজ বিশ্বের 190টিরও বেশি দেশে কাজ করে। এক কথায় এই কোম্পানি প্রায় পুরো পৃথিবী জুড়েই ছড়িয়ে রয়েছে, কারণ বিশ্বে মোট দেশ রয়েছে 195টি। তবে প্রশ্ন হলো, সাবান বিক্রি দিয়ে শুরু হওয়া একটি ছোট কোম্পানি কিভাবে এত বড় হলো? কিভাবে এটি আজ পুরো বিশ্বে আধিপত্য করছে? নাম শুনে দেশি মনে হলেও এই কোম্পানি কি আদৌ ভারতীয়, নাকি এর আসল সত্য কিছু অন্যরকম? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সাফল্যের শিখরে পৌঁছতে HUL কে কি চ্যালেঞ্জ ও আইনি লড়াই পার করতে হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানতে চলেছি। HUL কে পুরোপুরি বোঝার জন্য আমাদের সময়ের চাকা ঘুরিয়ে যেতে হবে 1885 সালে, যেখানে ব্রিটেনে উইলিয়াম হেস্কি লিভার ও জেমস ডার্সি লিভার নামে দুই ভাই মিলে লিভার ব্রাদার্স নামে একটি কোম্পানি শুরু করে। এই কোম্পানি সানলাইট নামে একটি সাবান তৈরি করত, যা শুধু ইংল্যান্ড নয়, আশেপাশের দেশগুলোতেও জনপ্রিয় হয়। এই সাবান শুধু একটি পরিচ্ছন্নতার পণ্যই নয়, এটি সমাজে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বার্তাও দিত, যা মানুষ খুব পছন্দ করত। এরপর 1888 সালে ভারতের কলকাতায় সানলাইট সাবানের বক্স এসে পৌঁছায় এবং এখান থেকে লিভার ব্রাদার্স ভারতে প্রবেশ করে। কিছু সময়ের মধ্যে এই সাবান ভারতীয়দের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এই সাফল্য দেখে 1895 সালে লিভার ব্রাদার্স তাদের দ্বিতীয় পণ্য লাইফ বয় মার্কেটে লঞ্চ করে। দুই পণ্যরই মানুষের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়ে কোম্পানিটি তাদের ব্যবসা বাড়ানোর দিকে মনোযোগ দেয়। কিন্তু এখানে একটি বড় সমস্যা সামনে আসে, পাম্প তেলের অভাব। পাম্প তেল ছিল সাবান তৈরির প্রধান উপাদান। এদিকে নেদারল্যান্ডসে একই সময়ে দুই কোম্পানি জার্জেন্স ও ভ্যান্ডেনবার্গ মার্জারিন বা ভেষজ তেলের ব্যবসা করছিল। এই মার্জারিনকে আমাদের দেশে ডালডা নামে চেনা হয়। তখন এই ব্যবসায় প্রচন্ড প্রতিযোগিতা ছিল। এর ফলস্বরূপ 1927 সালে জার্জেন্স ও ভ্যান্ডেনবার্গ একত্রিত হয়ে মার্জারিন ইউনি নামে একটি কোম্পানি গঠন করে। এর ঠিক 2 বছর পর 1929 সালে লিভার ব্রাদার্স এবং মার্জারিন ইউনি একত্রিত হয়ে ইউনিলিভার লিমিটেড প্রতিষ্ঠিত করে। কিন্তু প্রশ্ন হলো, সাবান তৈরির কোম্পানি এবং মার্জারিন তৈরির কোম্পানির মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? আসলে এই দুই কোম্পানির মধ্যে একটি জিনিস ছিল কমন, পাম্প তেল। সাবান তৈরির জন্য যেমন পাম্প তেল দরকার, তেমনি মার্জারিন তৈরির জন্য পাম্প তেল দরকার ছিল। কিন্তু তখন পাম্প তেল সংগ্রহ করা ছিল খুবই কঠিন এবং ব্যয়বহুল। এদিকে ভারতে তখন স্বাধীনতার জন্য সংগ্রাম চলছিল, অন্যদিকে ব্রিটিশ কোম্পানিগুলো এখানে তাদের ব্যবসা শক্তিশালী করতে ব্যস্ত ছিল। ঠিক একই সময় অর্থাৎ 1931 সালে ইউনিলিভার ভারতে তাদের প্রথম কোম্পানি স্থাপন করে, যার নাম রাখা হয় হিন্দুস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি ডালডা নামে একটি বনস্পতি ঘি তৈরি করত, যা আসলে দেশি ঘিয়ের একটি সস্তা বিকল্প হিসেবে বাজারে আসে। ভারতে ডালডা কতটা সফল হয়েছিল তা হয়তো আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তবে ভারতে ডালডার যে সাফল্য সেখানে পৌঁছানো ইউনিলিভারের জন্য সহজ ছিল না। এই সময় ভারতে স্বদেশীয় আন্দোলন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। মহাত্মা গান্ধী ও তার সমর্থকরা ব্রিটিশ পণ্যকে বয়কট করতে শুরু করলো। এই আন্দোলনের ফলে ভারতে সাবান, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য দেশেই তৈরি হতে থাকে, তাই কম মানের হলেও ভারতীয়রা স্বদেশীয় পণ্যই ব্যবহার করত। এই আন্দোলনের প্রভাব ইউনিলিভারের বিক্রেতার বিশাল প্রভাব ফেলে এবং তাদের বিক্রি অনেক কমে যায়। এই পরিস্থিতি সামলাতে ইউনিলিভার স্থানীয় উৎপাদনের দিকে মনোযোগ দেয়। 1934 সালের মে মাসে তারা মুম্বাইয়ে তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করে, যাতে ভারতের পণ্য তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করে বয়কটের প্রভাব কমানো যায়। এছাড়া স্থানীয় উৎপাদনে শুরু করার আরেকটি কারণ ছিল, ব্রিটেন থেকে পণ্য আমদানি করার ফলে ইউনিলিভারের সাবানের দাম অনেক বেড়ে যেত, যা ভারতের বেশিরভাগ মানুষই কিনতে পারত না। এই কৌশলের মাধ্যমে ইউনিলিভার ভারতে একটি শক্তিশালী পরিচিতি তৈরি করতে শুরু করে। সস্তায় পণ্য সরবরাহ করে তারা একটা বড় গ্রাহক গোষ্ঠীকে লক্ষ্য করে, যা কোম্পানির জন্য খুবই লাভজনক হয়। এরপর 1935 সালে তারা ভারতে ইউনাইটেড ট্রেডার্স নামে একটি নতুন কোম্পানি শুরু করে, যা কাপড়, ধাতু ও রাসায়নিক আমদানি রপ্তানি করত। এরপর আসে 1956 সাল। এ সময় হিন্দুস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, লিভার ব্রাদার্স ইন্ডিয়া এবং ইউনাইটেড ট্রেডার্স লিমিটেড, এই তিনটি কোম্পানিকে একত্রিত করে হিন্দুস্তান লিভার লিমিটেড প্রতিষ্ঠিত করা হয়। পরে 2007 সালে জুন মাসে এর নাম পরিবর্তন করে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড রাখা হয়। 1947 সালে ভারতের স্বাধীনতার পর বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। নতুন আইন এবং নিয়ম কানুন চালু করা হয়, যার ফলে বিদেশি কোম্পানিগুলো তাদের কার্যক্রমে পরিবর্তন আনতে বাধ্য হয়। এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ইউনিলিভার এই তিনটি কোম্পানিকে একত্রিত করে এবং ভারতীয় 10% ইকুইটি দেয়, যাতে বিদেশি মালিকানায় অভিযোগ কমানো যায়। সেই সঙ্গে প্রথমবারের মতো তারা ভারতীয় প্রকাশ লন্ডনকে কোম্পানির ডিরেক্টর হিসেবে নিয়োগ করে। 1955 সালের মধ্যে কোম্পানিতে এত সংখ্যক ভারতীয় নিয়োগ করা হয়েছিল যে তাদের 65% ম্যানেজার ভারতীয় ছিলেন। এভাবে কোম্পানিটি একটি ভারতীয় ব্র্যান্ড হিসাবে পরিচিতি তৈরি করতে সক্ষম হয়। এই সমস্ত কৌশলের কারণে আজও অনেক মানুষ মনে করেন যে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড
লিমিটেড একটি ভারতীয় ব্র্যান্ড, যদিও এটি এখনো ইউনিলিভার পিএলসি নামের একটি ব্রিটিশ কোম্পানির অধীনস্থ। তবে এই কোম্পানিগুলো ভারতকে HUL এর জন্য একটি বিশাল বাজারে পরিণত করেছিল, কারণ এখানে প্রতিযোগিতা কম ছিল এবং সম্ভাবনা ছিল প্রচুর। HUL ধীরে ধীরে ভারতে FMCG সেক্টর দখল করতে শুরু করে। 1959 সালে তারা সার্ফ নামে একটি ওয়াশিং পাউডার লঞ্চ করে। এরপর 1964 সালে তারা সানসিল্ক শ্যাম্পু এবং এনও ঘি বাজারে নিয়ে আসে। 1946 সালের মধ্যে তারা বেবি ফুড সেগমেন্টেও প্রবেশ করে। প্রতি বছর নতুন নতুন পণ্য লঞ্চ করা, বিভিন্ন কোম্পানি অধিগ্রহণ করা এবং নতুন নতুন সেক্টর এক্সপ্লোর করা তাদের জন্য এক ধরনের মিশনে পরিণত হয়ে গেছে। সবকিছু আশানুরূপ চলছিল, কিন্তু 1973 সালে এমন কিছু ঘটে যা কোম্পানি বন্ধ হওয়ার উপক্রম শুরু হয়েছিল। 1973 সালে ভারত সরকার সাবান এবং বনস্পতি তেল সহ বিভিন্ন পণ্যের উপর মূল্য নিয়ন্ত্রণ আরোপ শুরু করে। এর ফলে ভারতীয় ও বিদেশি উভয় কোম্পানির জন্য ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে। সরকারের নির্ধারিত দাম এতটাই কম ছিল যে বেশিরভাগ কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়ে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য সে সময় কোম্পানির চেয়ারম্যান টিথ হামস একটি সস্তা সাবান জনতা নামে বাজারে লঞ্চ করে। তবে এই পদক্ষেপেও ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি। সৌভাগ্যক্রমে কিছুদিন পর ভারত সরকার এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে নেয়, যা HUL এর জন্য একটি বড় স্বস্তি হয়ে দাঁড়ায়। টিথ হামস পরে বলেন, যদি এই মূল্য নিয়ন্ত্রণ আরো কিছুদিন চলতো তাহলে HUL কে ভারত ছেড়ে চলে যেতে হতো। 1970-এর দশকে ভারত সরকার একটি নীতি প্রকাশ করে, যেখানে বহুজাতিক কোম্পানিগুলোকে তাদের 51% শেয়ার ভারতীয়দের কাছে ছেড়ে দিতে বলা হয়। এই নীতির কারণে কোকা কোলা এবং IBM এর মতো বড় বড় কোম্পানি ভারত ছেড়ে চলে যায়, কিন্তু HUL ভারতীয় বাজার ছেড়ে চলে যেতে চায়নি। তারা সরকারের সঙ্গে আলোচনায় বসে এবং একটি সমঝোতায় পৌঁছে। HUL এর শর্ত ছিল তারা 51% মালিকানা নিজের কাছে রাখবে, তবে তাদের ব্যবসার 60% এমন কাজে ব্যয় করতে হবে যা ভারতের উন্নয়নে সহায়ক হয়। এছাড়াও তারা যা কিছু তৈরি করবে তার 10% রপ্তানি করতে হবে। সরকার এই চুক্তিতে সম্মত হয় এবং HUL তাদের মালিকানা ধরে রাখতে সক্ষম হয়। এই সময় তারা ভারতের অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করে তোলে। 1972 থেকে 1986 সালের মধ্যে HUL লিপটন, ব্রক বন্ড এবং পন্ডসের মতো কোম্পানিগুলোকে অধিগ্রহণ করে। 1980 ও 1990 দশকের ছিল HUL এর জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় প্রোডক্টর এন্ড গ্লাভস ভারতীয় বাজারে প্রবেশ করে এবং এরিয়াল ব্র্যান্ডের ডিটারজেন্টস লঞ্চ করে। এর ফলে HUL এবং সার্ফি এন্ড জি এর এলিয়ারের মধ্যে একটি তীব্র প্রতিযোগিতা শুরু হয়। তবে এই প্রতিযোগিতার মধ্যে HUL এবং P&G কেউই খেয়াল করেনি যে নিরামা নামের একটি স্থানীয় ব্র্যান্ড ধীরে ধীরে ভারতীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। 1985 সালে HUL ভিল নামে একটি সস্তা ডিটারজেন্ট বাজারে লঞ্চ করে এবং এর ফলে আক্রমণাত্মক মার্কেট ক্যাম্পিং চালায়। এই প্রচারণার ফলে HUL বাজারে তাদের অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়। 1991 সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির ফলে HUL এর জন্য নতুন সুযোগের দরজা খুলে যায়। সরকার এমন সমস্ত বিধিবিধান বাতিল করে দেয় যা বিদেশি কোম্পানিগুলোর জন্য ভারতীয় বাজারে ব্যবসা করা কঠিন করে তুলেছিল। এই সময় HUL নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্রে প্রবেশ করে। উদাহরণস্বরূপ 1993 সালে তারা টাটা ওয়েল মিলস কোম্পানিকে অধিগ্রহণ করে এবং তাদের ব্যবসার পরিধি আরো বাড়িয়ে তোলে। 1980 দশক থেকে HUL কুডাইকা নামে একটি ফ্যাক্টরি পরিচালনা করত, যেখানে মার্কারি থার্মোমিটার তৈরি করা হতো। এগুলো বেশিরভাগ যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি করা হতো। তবে সমস্যা শুরু হয় যখন ফ্যাক্টরিতে তৈরি থার্মোমিটার ভেঙে পড়ে এবং মার্কারি মানুষের শরীর ও পরিবেশের সাথে সংমিশ্রণে চলে আসে। এর ফলে স্থানীয় জনগণ শ্বাসকষ্ট, কিডনি ও লিভারের সমস্যা ও স্নায়ুবিক জটিলতায় আক্রমণে সকলেই শিকার হতে থাকে। এমনকি নবজাতকের মধ্যেও এর প্রভাব দেখা যায়। 2001 সালে স্থানীয় জনগণ এই দূষণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। চাপে পড়ে HUL তাদের ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়। 2003 সালে কোম্পানি কোডাইকানালের 16 একর এলাকা থেকে 290 টন মার্কারি বর্জ্য সংগ্রহ করে এবং এটি রিসাইকেলের জন্য আমেরিকায় পাঠায়। তবু এই ঘটনার কারণে HUL দীর্ঘ সময় আইনি ঝামেলায় জড়িয়েছিল। অবশেষে 2016 সালে ক্ষতিগ্রস্ত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে ইস্যু কিছুটা শান্ত হয়। এই সময়ের মধ্যে HUL বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করে। 2007 সালে ব্রক বন্ড ও সার্ফ এক্সাল 1000 কোটি টাকার বিক্রয় লক্ষ্য পূরণ করে। 2008 সালে ভিল ডিটারজেন্ট 2000 কোটি টাকার বিক্রয় লক্ষ্য পূরণ করে। এই সময় গ্রামীণ বাজারে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য HUL ছোট এবং সস্তা ডিটারজেন্ট প্যাক বাজারে নিয়ে আসে। এর ফলে গ্রামীণ এলাকায়ও তাদের একটি শক্তিশালী গ্রাহক ভিত্তি গড়ে ওঠে। তাদের ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে কেন্দ্র করে 2020 সালে আবারও সমালোচনা শুরু হয়। সমালোচনার জবাবে কোম্পানি ফেয়ার অ্যান্ড
লাভলির নাম পরিবর্তন করে গ্লো অ্যান্ড লাভলি রাখা এবং ঘোষণা করে যে তারা আর শুধুমাত্র ফর্সা ত্বক নয় বরং হাস্যোজ্জ্বল ত্বককে উৎসাহিত করবে। 2020 সালে জেএসকে এর কনজিউমার হেলথ কেয়ার ব্যবসায় অধিগ্রহণ করে। এর ফলে হরলিক্স এবং বোস্ট HUL এর অংশে চলে আসে। এই সমস্ত অধিগ্রহণ ও মিশ্রণের ফলে 2023 আর্থিক বছরে HUL এর মোট টার্নওভার প্রায় 60,000 কোটি টাকা থেকেও পৌঁছে গেছে। 2024 সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত HUL এর মার্কেট ক্যাপ 60 ট্রিলিয়ন টাকারও বেশি অতিক্রম করে, যা এটিকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিবর্তন করেছে। উচ্চতম মানের পণ্য, শক্তিশালী গ্রাহক সম্পর্ক এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে হিন্দুস্তান ইউনিলিভার আজ ভারতের প্রতিটি বাড়িতে নিজের অবস্থান নিশ্চিত করেছে।